এইটের বই এখন দরকার, তাই না? তোমরা ক্লাস 8-এ পড়ো, তখন শুধু ক্লাস 8-এর বইয়ের সেটটা তোমার দরকার না? তোমার কি ওই ক্লাস 10-এর বইয়ের সেটের কোনো প্রয়োজন আছে? ক্লাস 10-এর যে বইগুলা সেগুলো কোনো প্রয়োজন আছে? নাই। এখন আপাতত নাই। নাই। তো তোমার প্রয়োজন কি? শুধু অষ্টম শ্রেণীর বইগুলা। তো আমরা যখন এই অষ্টম শ্রেণীর বইসমূহ লিখে আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে ক্লোজ করব, হ্যাঁ, এই কথাটা লিখে যখন ক্লোজ করব তখন সেটাই একটা কি বুঝাবে? সেট বুঝাবে। তখন সেটাই কি বুঝাবে? একটা সেট বুঝাবে, কারণ অষ্টম শ্রেণীতে তোমাদের যা যা বই আছে সবগুলা নিয়ে একটা সেট। এটাকে বলা হয় অষ্টম শ্রেণীর বইসমূহের সেট। তাহলে বুঝাইতে পারলাম? তাহলে তাহলে বুঝছো সেট জিনিসটা কি? ইয়েস স্যার। মানে আমাদের আশেপাশে যত মানে যা আছে সব আমাদের দরকার নাই। সেই সেই আশপাশে যা আছে সেগুলা থেকে আমাদের নির্দিষ্ট কোনো কিছুকে আমরা যখন দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করব তখন সেটাকে একটা সেট বোঝাবে। হ্যাঁ, সেট সবসময় দ্বিতীয় বন্ধনীর ভিতরে, সেটের উপাদানগুলোকে সবসময় দ্বিতীয় বন্ধনীর ভিতরে লেখা হয়। যেমন ধরো গণিত, বিজ্ঞান, বাংলা, এগুলো হচ্ছে অষ্টম শ্রেণীর বইয়ের সেট। তাহলে এইটাকে দ্বিতীয় বন্ধনীর ভিতরে আমরা যখন সেট আকারে লিখবো তখন অবশ্যই দ্বিতীয় বন্ধনীর ভিতরে লিখবো, এবং কমা দিতে হবে অথবা শর্ত দিয়ে দিতে হবে, এরকম শর্ত দিয়ে দিতে হবে। কমা দিয়ে উপাদানগুলো আমরা সরাসরি লিখে দিতে পারি, অথবা আরেকটা নিয়ম আছে যে আমরা অষ্টম শ্রেণীর বইকে আমরা এক্স ধরে নিলাম, অষ্টম শ্রেণীর বইগুলোকে আমরা এক্স ধরে নিলাম, এবং এক্স এক্স এর ধর্ম কি বা বৈশিষ্ট্য কি সেটা আমরা বলে দিতে পারি। এক্স এক্স সাজ দ্যাট, এটাকে বলা হয় সাজ দ্যাট কুলন, এটাকে ইংলিশে বলা হয় সাজ দ্যাট। সাজ দ্যাট মানে যেন, সাজ দ্যাট মানে কি যেন। এক্স সাজ দ্যাট চিহ্ন দেওয়া হয়, তারপর এর বৈশিষ্ট্য বলা হয়। এক্স কিরকম হবে? অষ্টম শ্রেণীর বই সমূহ। স্যার সেটা কলম দিলেন না? হুম। কলম দিছেন না ওইটা সাবজেক্ট? হ্যাঁ 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 হ্যাঁ, এটা কুলন, কিন্তু এটাকে তোমার সেটের ভাষায় বলা হয় সাজদেট, এবং বাংলায় বোঝায় যেন। যেন বাংলায় এর অর্থ হচ্ছে যেন, মানে এক্স, আমরা এই সেটের উপাদানগুলোকে এক্স ধরলাম, সেটের উপাদানগুলোকে এক্স ধরলাম, আর এক্স কি হবে? শুধু অষ্টম শ্রেণীর বই বুঝাবে। এক্স দ্বারা কি বুঝাবে? শুধু অষ্টম শ্রেণীতে তোমাদের যে বইগুলো আছে সেগুলা বুঝাবে। এটাকে আমরা শর্ত বলি। এটাকে আমরা শর্ত, দেখো এই সেটটাকে একটা শর্ত দিয়ে বোঝানো হয়েছে। আবার আমরা যখন শুধু অষ্টম শ্রেণীর বইগুলো লিখে দিব এরকম কমা দিয়ে দিয়ে, এটাও কিন্তু হবে। আবার আমরা শর্ত দিয়ে বলে দিলেও হবে। সেটকে এরকম দুই ভাবে প্রকাশ করা যায়, একটা হচ্ছে তালিকা পদ্ধতি, এটাকে বলে তালিকা পদ্ধতি, আর এটাকে বলে সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতি। সেট প্রকাশের দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে তোমার তালিকা পদ্ধতি বা টেবুলার মেথড, আরেকটা হচ্ছে তোমার সেট গঠন পদ্ধতি বা সেট বিল্ডার মেথড। দুইটা পদ্ধতি আছে, হ্যাঁ। তো তালিকা পদ্ধতিটা হচ্ছে এরকম কমা কমা থাকবে, আর সেট গঠন পদ্ধতি এরকম শর্ত বিশিষ্ট শর্ত থাকবে। বুঝছো? বুঝাতে পারলাম? Yes, sir. আচ্ছা, তাহলে এই যে এই আরেকটা জিনিস হচ্ছে তোমার, এই যে কমা কমা দিয়ে যে আমরা এগুলাকে আলাদা করলাম এগুলাকে বলা হয় সেটের উপাদান। এগুলাকে কি বলা হয়? সেটের উপাদান। সেটের উপাদান বা ইংরেজিতে বলা হয় এলিমেন্ট এলিমেন্ট। বুঝছো? এগুলাকে বলে সেটের উপাদান বা এলিমেন্ট। আরেকটা জিনিস হচ্ছে, আমরা এই যে উপাদানগুলোকে আমরা যখন অনেক সময়
ভুলে গেছি, আচ্ছা। তাহলে দেখো এই যে সেটের উপাদানগুলো গণিত, বিজ্ঞান, বাংলা বই, হ্যাঁ, এগুলাকে আমরা কিভাবে প্রকাশ করব? এই উপাদানগুলা যে এ সেটের উপাদান, এটাকে আমরা এইভাবে প্রকাশ করব। গণিত বই, বই হচ্ছে তোমার এ সেটের উপাদান, এটাকে আমরা এইভাবে প্রকাশ করব। গণিত বিলংস টু, এই চিহ্নটা দ্বারা বোঝাবে বিলংস টু, বিলংস টু। গণিত এ সেটের একটা উপাদান, এটাকে আমরা সেটের ভাষায় এভাবে লিখি, গণিত বিলংস টু এ, মানে এ, গণিত এ সেটের উপাদান। বুঝছো? বোঝা গেল? Yes, sir. আচ্ছা, এখানে কারো কোনো প্রশ্ন নাই আশা করি। আমরা আরেকটু, আমরা তো এগুলা বই টইয়ের নাম এগুলা দিয়ে বললাম, কিন্তু আমরা সাধারণত আমরা যখন প্র্যাকটিস করব তখন কিন্তু এরকম বড় বড় নাম দিয়ে লেখা সম্ভব না। এগুলাকে আমরা বর্ণমালা দিয়ে প্রকাশ করব, হ্যাঁ, বর্ণমালা দিয়ে প্রকাশ করব। যেমন আমি এতক্ষণ গণিত বই নাম বলতেছিলাম, এইভাবে প্রকাশ করতে গেলে আমাদের জায়গা কুলাবে না। তো আমরা কি করব, এগুলোকে উপাদান হিসাবে আমরা সাধারণত সেটকে ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর, যেমন ধরো বি, বি দিয়ে একটা সেট আমরা লিখি, যেমন ধরো এ, বি, সি, ডি, এই চারটা হচ্ছে তোমার বি সেটের উপাদান। এটাকে আমরা, এই যে যেমন ধরো সি, বি সেটের উপাদান, এটাকে সেটের ভাষায় এইভাবে লেখা হয়, সি বিলংস টু, সি বিলংস টু সি। বুঝছো? আর বাংলায় বলা হয় সি বি এর একটি উপাদান বা সদস্য। বুঝেছ? বুঝা গেল? ক্লিয়ার কিনা বলো? কোথাও বুঝতে অসুবিধা হলে বলো তোমরা। স্যার এই বিলংস টু একটু বোঝালে ভালো হতো। মানে কি বুঝাইছে বিলংস টু? বিলংস, আমি তোমাকে বাংলায় যেটা বললাম, যে সি, এটার বাংলা অর্থ হবে সি বি সেটের, অথবা বাংলায় লিখতে পারো যে বি সেটের একটি উপাদান হলো সি। এই কথাটার মানে হচ্ছে সি বিলংস টু বি, মানে সি বি এর ভিতরে আছে, বি সেটের ভিতরে আছে। এই যে সি উপাদানটা, এই যে সি উপাদানটা বি সেটের ভিতরে আছে, এটাকেই সেটের ভাষায় বলা হয় সি বিলংস টু বি। বুঝছো রোহান? ইয়েস স্যার। আর বাংলায় এভাবে লিখতে পারো, বি সেটের একটি উপাদান সি, অথবা সি বি সেটের একটি উপাদান, একই কথা। আচ্ছা, এবার আরেকটা জিনিস দেখো, এই সেটের ভিতরে দেখো উপাদান কয়টা আছে, এই সেটের ভিতরে কয়টা উপাদান আছে বলো? চারটা। চারটা উপাদান আছে। তাহলে এই এই জিনিসটাকে আমরা কিভাবে লিখতে পারবো? এন অফ বি, এন অফ বি 4। তাহলে দেখো এখানে চারটা উপাদান আছে, 1 2 3 4। তাহলে এই যে বি সেটের উপাদান সংখ্যাকে এইভাবে লেখা হয় সেটের ভাষায়, বি সেটের উপাদান সংখ্যাকে এন অফ বি এইভাবে লেখা হয়, এবং সমান সমান কয়টা, এন অফ বি, মানে বি সেটের উপাদান সংখ্যা কয়টা, চারটা। বুঝছো? উপাদান সংখ্যা কি কিভাবে লেখা হয় কোন সেটের?
তো উপাদান সংখ্যা কি n দ্বারা প্রকাশ করতে হবে? হ্যাঁ, এন লিখে বন্ধনী দিতে হবে সেটের। যেমন ধরো এন লেখার পর এরকম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সেটটাকে বন্ধনী দিতে হবে। তারপর হচ্ছে তোমার উপাদান সংখ্যা কয়টা এটা লিখতে হবে। এই কথাটা দ্বারা বোঝাবে বি সেটের উপাদান সংখ্যা এন অফ বি বা নাম্বার অফ বি, মানে বি সেটের উপাদান সংখ্যা। বুঝছো? Yes, sir. আরেকটা জিনিস হচ্ছে তোমার কোনো কোনো সময় এরকম এমসিকিউ তে থাকতে পারে যে দেখো এই সেটের ভিতরে কি এম আছে? এই সেটের ভিতরে কি এম আছে কোথাও, ছোট হাতের এম? No, sir. নাই। তাহলে এই যে এম যে বি সেটের ভিতরে নাই, এটাকে আমরা সেটের ভাষায় লিখবো এম ডাজ নট বিলংস টু বি। মানে আমরা আগে কি বলছিলাম, সি বিলংস টু বি, মানে সি বি সেটের ভিতরে আছে। এবার কি বললাম, এম বি সেটের ভিতরে নাই, মানে ইংরেজিতে বলা হয় এম ডাজ নট বিলংস টু বি। বুঝছো? উম, এটা অনেক সময় এমসিকিউ তে আসে। বুঝা গেল? Yes, sir. আচ্ছা, আরেকটা জিনিস দেখো, সেটের সেটে তোমার এ বি সি ডি লিখছি না? সেটের উপাদানগুলোকে এ বি সি ডি লিখছি। আমরা এই সেটটাকে এইভাবেও লিখতে পারি, ডি সি বি এ, মানে ক্রম 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 যদি উলট পালট হয় তাহলে সেটের কোনো পরিবর্তন হয় না। এটা দ্বারাও বোঝাবে ডি সেট, এটা দ্বারাও বোঝাবে বি সেট। দেখো, বুঝছো? Yes, sir. মানে আগে পরে আছে, বি এখানে, সে আগে আছে এখানে পরে আছে, তাতে সেটে কোনো ম্যাটার করে না। ঠিক আছে, সেটে কোনো মানে ছোট পার্থক্য হয় থেকে বড় এটা কোনো ম্যাটার করে না। না। ছোট থেকে বড় না শুধু, আরেকটা জিনিস দেখো, শুধু ছোট থেকে বড় না। আমরা ধরো সি শুরুতে দিলাম, তারপর বি দিলাম, তারপর ধরো এ দিলাম, তারপর বি দিলাম, মানে সেটের কোনো এক জায়গায় থাকলেই হইলো। সেটের কোনো এক জায়গায় উপাদান হিসেবে থাকলেই হইলো। এ শুরুতে আছে, মাঝখানে আছে, বি শেষে আছে, মাঝখানে আছে, তাহলেও এইটাও বি সেট, এইটা এই সেট, এই সেটের মধ্যে কোনো পার্থক্য নাই। আমরা যদি বি সেট কে সি সেট দিয়েও লিখি, তখন আমরা কি বলতে পারবো, বি আর সি এই দুইটা সেট সমান। ঠিক আছে, মানে আগে পরে বা ক্রম চেঞ্জ করলে সেটের কোনো পরিবর্তন হয় না। বুঝছো? Yes, sir. আরেকটা জিনিস খেয়াল রাখবা, সেটের ভিতরে তোমার যদি একই উপাদান বারবার থাকে তাতেও সেটের কোনো পরিবর্তন হয় না। যেমন ধরো ডি একটা সেট, এই সেটের ভিতরে ধরো আছে ডি, সি, এ, সি, বি, তারপর আছে হচ্ছে ধরো উম, আর কি কি আছে, এ বি সি ডি আছে না? এ বি সি ডি সব লিখছি। হ্যাঁ, এ বি সি ডি সব লিখছি। আবার ধরো ডি আছে, আবার বি আছে, তাহলে এই বি সেট এবং সি সেট এবং বি সেট সবাই সমান। বি সেট, সি সেট, ডি সেট সবাই সমান। একাধিক একই উপাদান বারবার থাকলেও সেটের কোনো পরিবর্তন হয় না। বুঝছো? আর যদি তার একটি উপাদান বাদ থাকে? বাদ থাকলে হবে না, বাদ থাকলে সমান হবে না। বুঝছো? মানে থাকতেই হবে। থাকতেই হবে, সেটা ন্যূনতম একবার থাকতে হবে। একাধিকবার থাকলেও তোমার সেটের কোনো পরিবর্তন হয় না। বি সেট বলতে যা বোঝাবে, সি সেট বলতে তাই বোঝাবে, ডি সেট বলতে একই বোঝাবে। ঠিক আছে, মানে একই উপাদান পুনরাবৃত্ত বা বারবার আসলেও সেটের মানে সেটের কোনো পরিবর্তন হয় না। আবার সেটের ক্রম চেঞ্জ করলেও, মানে
এ আগে আছে, এ শেষে গেলে মাঝখানে গেলেও সেটের কোনো পরিবর্তন হয় না, সেটের মান একই থাকে। বুঝছো? ইয়েস স্যার। আচ্ছা, এবার দেখো, আমরা সেটের দুই রকম, আমরা শিখছি একটু আগে, দুই রকম সেট কি কি ছিল: সেট গঠন পদ্ধতি, আর একটা কি ছিল, তালিকা পদ্ধতি। সেট প্রকাশের পদ্ধতি কয়টা শিখছো? সেট প্রকাশের পদ্ধতি দুইটা। সেট প্রকাশের পদ্ধতি কয়টা বলো? সেট প্রকাশের পদ্ধতি কয়টা বলো? কেউ কি আলোচনায় ছিল না? সেট প্রকাশের পদ্ধতি তো বললাম, কেউ কি এর আগে আর আলোচনা শোনা নাই? সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে তোমার দুইটা। একটা হচ্ছে তালিকা পদ্ধতি, আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। গঠন পদ্ধতি, তালিকা পদ্ধতিটা কেমন থাকে? যেমন ধরো আমরা একটা সেট নিলাম, বি সেট। বি সেটের উপাদান গুলা কেমন? 1 2 3 4 5, হ্যাঁ, এরকম। এখন এইটাকে, এই তালিকা পদ্ধতিটাকেই আমরা গঠন পদ্ধতিতে লিখতে পারবো। কিভাবে লিখবো? দেখো, আমরা কি বলছিলাম, প্রথমে উপাদান গুলাকে একটা কিছু ধরে নিব, যেমন ধরো অজানা রাশি ধরে নিব, যেমন 1 2 3 5, এদেরকে আমরা প্রথমে, আমরা যে উপাদানগুলোকে আমরা এক্স ধরে নিলাম, প্রথমে একটা অজানা রাশি বা চলক ধরে নিতে হবে। হ্যাঁ, সেট গঠন পদ্ধতিতে আমরা ধরে নিলাম যে উপাদানগুলো হবে এক্স, এবং এক্স এর বৈশিষ্ট্য কি থাকবে? এক্স এর বৈশিষ্ট্য দেখো, এই সবগুলাই স্বাভাবিক সংখ্যা। 1 2 3 4 5, এরা কি সবাই স্বাভাবিক সংখ্যা? তাহলে লিখবা এক্স হবে স্বাভাবিক সংখ্যা, এক্স হবে স্বাভাবিক সংখ্যা। এবং স্বাভাবিক সংখ্যা তো আবার শুরু হইলে শেষ নাই। এই স্বাভাবিক সংখ্যা 1 2 3 আমরা লিখতে কি, এটার কি কোনো শেষ আছে? স্বাভাবিক সংখ্যার, স্বাভাবিক সংখ্যার কি কোনো শেষ আছে বলো? তোমরা কি স্বাভাবিক সংখ্যা কি জানো? ইয়েস স্যার। তাহলে স্বাভাবিক সংখ্যার যেহেতু শেষ নাই, তাহলে এখানে আরেকটা শর্ত দিয়ে দিতে হবে। এক শুধু স্বাভাবিক সংখ্যা আমরা যে লিখলাম ঠিক আছে, কিন্তু এবং বলে দিতে হবে, এবং এক্স হবে 5-এর সমান অথবা ছোট, বা 5-এর সমান অথবা ছোট। এখন কিন্তু এইখানে যা বলছি, সেট গঠন পদ্ধতিতে এবং এবং তালিকা পদ্ধতি একই অর্থ প্রকাশ করতেছে কিন্তু। দেখো, এখানে যা লিখছি, এইটা দ্বারা এই জিনিসগুলো, এই উপাদানগুলাই বুঝাইতেছে না? স্যার চিহ্নের নিচে আপনি একটা দাগ দিচ্ছেন কেন? এই যে এখানে ইয়েস স্যার, এই নিচের দাগটা কেন দিচ্ছেন? আমরা এক্স, এইটা কখনো এরকম কখনো পড়ো নাই? মানে স্যার ছোট হবে। X- 5-এর চেয়ে ছোট অথবা 5, দুইটাই গ্রহণ। এই কথা দ্বারা এই যে গাণিতিক প্রকাশ, এটা কি একটা গাণিতিক প্রকাশ না, বা গাণিতিক বাক্য? এই বাক্যটাকে আমরা কি বলতে পারি? এক্স হবে 5-এর চেয়ে ছোট, অথবা, অথবা 5-এর সমান। বুঝছো? এই যে এই বাক্যটা দ্বারা বোঝাবে হচ্ছে এক্স হবে 5-এর চেয়ে ছোট অথবা 5-এর সমান। বুঝছো? ইয়েস স্যার। হ্যাঁ, এরকম প্রচুর পাবা, সামনে আরো প্র্যাকটিস করবা, সেখানে পাবা। তাহলে দেখো, এখানে যে কথাটা আমরা শর্ত স্যার দিয়ে,
চিহ্নটা বাম দিয়ে ঘোরানো থাকলে তাহলে কি মানে বড় হবে? হ্যাঁ, বড় হইলে তো হবে না, ওকে 5-এর ছোট রাখতে হবে অথবা সমান রাখতে হবে। বড় হইলে তো আবার উপরে চলে যাবে, 6, 7, 8 ওগুলো আসলে তো আমার এই দুইটা সেটে একই হয়ে যাবে। আমাকে এরকম তোমাদেরকে পরীক্ষায় দিয়ে দিবে, যে তালিকা পদ্ধতি দিয়ে দিবে, বলবে এটাকে সেট গঠন পদ্ধতিতে লিখো। বুঝছো? এই যে এরকম তালিকা পদ্ধতি দিয়ে বলবে যে এইটাকে সেট গঠন পদ্ধতিতে লিখো, তখন এইভাবে লিখতে হবে। বুঝছো? ইয়েস, ইয়েস। এটাকে আরেক ভাবে লেখা যায়। এইটা সেট গঠন পদ্ধতিতে কয়েকভাবে লেখা যাইতে পারে কোনো একটা জিনিসকে। যেমন ধরো এটাকে তোমার আরো একজন বন্ধু সে লিখলো এক্স বিলংস টু এন, এক্স বিলংস টু এন। হ্যাঁ, এভাবে লেখার পর লিখলো এক্স হবে তোমার ওয়ানের চেয়ে ওয়ান সমান অথবা ওয়ানের চেয়ে বড়, এবং 5-এর সমান অথবা 5-এর চেয়ে ছোট। এভাবেও লেখা যাবে। বুঝছো? এটাও কিন্তু শর্ত, এক্স স্বাভাবিক সংখ্যা যেন একের সমান অথবা বড়, এবং এগুলো গঠন 5-এর পদ্ধতি। সমান অথবা, হ্যাঁ, এটাও সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতিতে এরকম কমা থাকবে, তালিকা পদ্ধতিতে উপাদানগুলো কমা দিয়ে আলাদা করা থাকবে, কমা দিয়ে আলাদা করা থাকবে। এখানে দেখো সুনির্দিষ্ট কোনো উপাদান নাই, উপাদানের বৈশিষ্ট্য বলা আছে। এখানে কি সুনির্দিষ্ট কোনো উপাদান দিয়ে দিছে? দেয় নাই। এখানে বর্ণনা করে দিচ্ছে বা ধর্ম বিশ্লেষণ করছে, ধর্ম বলে দিচ্ছে। কিন্তু এটা হচ্ছে গঠন পদ্ধতির নিয়ম। আর তালিকা পদ্ধতিতে কি, প্রত্যেকটা উপাদান এরকম কমা দিয়ে আলাদা আলাদা স্পেসিফিক্যালি বলে দিবে। আহ, বুঝছো? আরো কোথাও কোনো সমস্যা থাকলে বলো। কারো কোথাও বুঝতে অসুবিধা আছে? সবাই মিউট কেন? কি ঘুমাই গেছে নাকি সবাই? মাথার নো উপর দিয়ে স্যার। মাথার উপর দিয়ে যাচ্ছে না ভিতর দিয়ে যাচ্ছে? স্যার হালকা উপর উপর দিয়ে দিয়ে, যাইতেছে, হালকা ভিতর দিয়ে। সব উপর দিয়ে। ওই ধরা যায় স্যার ওই সাফনের ট্যাগ। আচ্ছা দেখো, প্রথম তো সেট তোমরা একবারে প্রথম পড়তেছো, তা আমি সহজ কথায় আরেকবার একটু সারা শর্টকাটে বলি। সেটা হচ্ছে যে সেট জিনিসটা কি, আমরা আমাদের আশপাশে অনেক কিছু আছে। হ্যাঁ, দেখো ডাইনিং ডাইনিং রুমের সেট। তোমরা তো এখন দেখো দিন দিন যত যাচ্ছে ততদিনই ততই কি মানে ইয়া হচ্ছে, মানে ক্যাটাগরি বাড়তেছে। দেখো তোমাদের বাসায় কয়টা রুম? ধরো 5-6টা রুম থাকে। 5-6টার মধ্যে একটা থাকে মাস্টার বেডরুম, একটা থাকে বেডরুম, একটা থাকে ডাইনিং, ড্রয়িং, তারপরে আরো বাথরুম থাকে, হ্যাঁ, ওয়াশরুম থাকে। তো এক একটা এক একটাকে তুমি সেট বলতে পারো, যে বাথ বা ওয়াশরুমটা একটা একটা সেট। হ্যাঁ, আবার দেখো ও সবগুলা মিলে কি একটা বাসা না? ধরো একটা বাসার ভিতরে কি কি থাকে, ধরো বাসার সেট, একটি বাসার সেটকে আমরা এ দিয়ে প্রকাশ করলাম। এই এ সেটের একটা বাসার ভিতরে কি থাকে? ড্রয়িং রুম, ডাইনিং রুম, মাস্টার বেডরুম বা স্মল বেডরুম, হ্যাঁ, তারপরে কিচেন, তারপরে হচ্ছে তোমার কি, এখন তো আরো কি কি যেন থাকে, ধরো ওয়াশরুম, হ্যাঁ, বিশাল বড় অনেকের কি বলে লবি টবি এই ধরনের থাকে। হ্যাঁ, তো এই যে দেখো এগুলা কি একটা বাসার ভিতরের উপাদান না? এটাকে যদি আমরা একে যদি আমরা একটা বাসা বলি, এই বাসার ভিতরে কি এই উপাদানগুলো থাকে না? থাকে। ইয়েস স্যার। তাহলে এই যে উপাদানগুলা, এগুলা নিয়েই একটা শুধু বাসার সেট। এগুলা হচ্ছে তোমার একটা বাসার সেট বোঝাচ্ছে, যে কোনো একটা বাসার ভিতরে
স্ট্যান্ডার্ড ভাষার ভিতরে কি গুলা। তো এইরকম আমরা কিন্তু সব নেই নেই। আমরা দেখো একটা শুধু ভাষাকে একটা সেট দ্বারা প্রকাশ করি, একটা ভাষাকে একটা সেট দ্বারা প্রকাশ করলাম। ঠিক তেমনি ভাবে তোমরা তোমাদের স্কুলে যখন বই আসে, দেখবা নতুন বই আসে, দেখবা যে একেবারে গাড়ি ভরে বই আসে, ঠিক আছে। এখন এই বইগুলাকে যদি সেট আকারে বান্ডিল না করে, তোমাদের ওই বইগুলাকে যদি সেট আকারে না বান্ডিল করে, তাহলে কি তোমরা বই মানে বই স্যারেরা দিতে পারবে ঠিক মতো? মারামারি লেগে যাবে না? দেখা যাবে যে ওই বই বাছাই করতে করতে ওই স্যারদের মানে অবস্থা খারাপ হবে। তো এই জন্য কি বইগুলা বোর্ড মানে তোমাদের এনসিটিবি বোর্ড থেকে যে বইগুলো আসে সবগুলো এরকম সেট আকারে আসে। ক্লাস 8 এর বইগুলো একটা বান্ডিল করে, সিক্স এর গুলা বান্ডিল করে, 7 এর গুলা করে। তাহলে এই যে তোমার ধরো ক্লাস 8 এর যে সেটটা, সেখানে কি শুধু ক্লাস 8 এর ছাত্রদের জন্য না বইগুলা? তোমরা একটু মানে কঠিন ভাবে না চিন্তা করে আমি একটু সহজ ভাবে দেখ মানে বইয়ের কথাটা বললাম, বুঝছো? তাহলে সেট জিনিসটা কিরকম? বইয়ের সেট তো আমরা প্রায় 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 তোমরা মুখে মুখেও বলো না যে বইয়ের সেট, বিজ্ঞান বইয়ের সেট। অনেকের শুধু বিজ্ঞান বই নিয়ে মানে কারো অনেকের যারা শৌখিন তারা কিন্তু বাসায় লাইব্রেরি বানায়। হ্যাঁ, লাইব্রেরি বানায়। তোমার যারা গণিত পছন্দ করে গণিত বই নিয়ে দেখবে একটা লাইব্রেরি, মানে গণিতের যত ধরনের বই আছে সেগুলোর একটা কালেকশন রাখে। তো ওগুলাকে একটা সেট বলা যায় যে এখানে গণিত বইয়ের সেট আছে আমার। হ্যাঁ। তো এই তোমাদের স্কুলের যে বইয়ের কথা বললাম সেটাও একটা সেট, যে শুধু ক্লাস 8-এ তোমরা যে 8-এর জন্য যে বই যে সেট করে, এবার যে রশি দিয়ে বেঁধে প্রতিটা সেট আলাদা। তো এই জন্য আমরা সেট জানাটা খুবই ইম্পর্টেন্ট। তো এই আলোচনাগুলো কিন্তু এই জন্য তোমরা ভবিষ্যতে যখন বড় হবা তখন এই সেট বিষয়টা খুবই কাজে লাগবে। সেট জিনিসটাই পড়া হয় আলাদা করার জন্য। সেট জিনিসটাই পড়া হয় কি আলাদা করার জন্য। দেখো কত কত বই আছে তোমাদের এই ক্লাস 1 থেকে এই এইচএসসি পর্যন্ত কত বই আছে। সবগুলা বইকে সেট আকারে কিন্তু আলাদা করছে। ক্লাস 8-এর একটা সেট, ক্লাস 1-এর একটা সেট, 2 এর সেট, 3 এর সেট, 5-এর সেট, এসএসসি এইচএসসি সবার সেট আলাদা করছে। বুঝা গেল সেটের সাধারণ বিষয়টা? সবগুলা বই যদি একসাথে থাকতো, ক্লাস 1 থেকে 10 পর্যন্ত সবগুলা বই যদি একসাথে থাকতো, তখন কি আমরা কি মানে ওইটা কি আলাদা করতে পারতাম? সেট আকারে বলতে পারতাম যে সেট আকারে আছে বইগুলা? নো স্যার। বলতে পারতাম না। তো আমরা তখনই বলতে পারবো যখন সবগুলা বই থেকে, তোমাদের ক্লাস 1 থেকে 10 পর্যন্ত সবগুলা বই থেকে শুধু ক্লাস 8-এর বইগুলা যখন আলাদা করবে, তখন আমরা ওই বইগুলাকে কি বলতে পারবো? ক্লাস 8-এর বই এসছে। এবার কি সেটের বিষয়টা কিছুটা বোঝা গেল? জি বলো। স্যার। আচ্ছা, তাহলে দেখো প্রথম আমরা যেমন ধরো এইখানেও কিন্তু আমরা 1 থেকে 5 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা লিখছিলাম। আমরা তো সব সংখ্যা নেই নাই। দেখো এই যে বি সেটটা লিখছিলাম 1 থেকে 5 পর্যন্ত। তাহলে এই যে দেখো আমরা কত কত অঙ্ক সংখ্যাগুলো থেকে শুধু স্পেসিফিক আলাদা করলাম এই যে সেটের মাধ্যমে। ঠিক আছে। তো সেটের মাধ্যমে এরকম আমরা বিভিন্ন জিনিস আলাদা করতে পারবো। হুম। সুনির্দিষ্ট জিনিসগুলোকে আমরা আলাদা নিয়ে আসতে পারবো। দেখো তো প্রথম 5টি বিজোড় স্বাভাবিক সংখ্যার সেট তোমাকে যদি বলে উম, প্রথম 5টি বিজোড় স্বাভাবিক সংখ্যার সেট লিখো, তখন তুমি কি লিখবা? ধরলাম সেটটার নাম হচ্ছে এ, তাহলে এটাকে প্রথমেই আমরা দ্বিতীয় বন্ধনীর ভিতরে লিখবো, কারণ যেহেতু বলছে সেট তাহলে দ্বিতীয় বন্ধনী লাগবে। এবার আসো
বলছে স্বাভাবিক সংখ্যা এবং বিজোড় হইতে হবে, স্বাভাবিক সংখ্যাগুলা বিজোড় হইতে হবে এবং বিজোড় সংখ্যার মধ্যে শুধু পাঁচটা নিব। বিজোড় সংখ্যার মধ্যে শুধু প্রথম পাঁচটা নিতে বলছে। দেখো কত মানে স্পেসিফিক করে দিছে। স্বাভাবিক সংখ্যা নিতে বলে নাই শুধু, স্বাভাবিক সংখ্যা ছাড়াও বিজোড় স্বাভাবিক সংখ্যার ভিতরে যেগুলো বিজোড় আছে সেগুলো নিতে বলছে এবং বিজোড়ের মধ্যে যে কয়টা প্রথম শুধু প্রথম পাঁচটা নিতে বলছে। তাহলে কি কি আছে? স্বাভাবিক সংখ্যা কি ওয়ান থেকে শুরু, 1 2 3 4 5 6 7 8 9, হ্যাঁ এইভাবে কি স্বাভাবিক সংখ্যার কোনো শেষ নাই। তাহলে এই স্বাভাবিক সংখ্যার বিজোড় বিজোড় সংখ্যা কি কি আছে? 1 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে, 9 আছে। তাহলে আমাকে প্রথম পাঁচটা শুধু বলছে, তাহলে আমরা 1 নিব, 3 নিব, 5 নিব, 7 নিব, 9 নিব। তাহলে এই পাঁচটা কিন্তু দেখো আলাদা করে ফেললাম, দেখছো? তাহলে সেটের মাধ্যমে এইভাবে দেখো বিষয়গুলা কিন্তু আমাদের আমরা আলাদা করে ফেললাম। তোমরা দেখো উদাহরণ দুই, উদাহরণ দুইটা বের করো। পৃষ্ঠা নাম্বার হচ্ছে তোমাদের বইয়ের, বইয়ের পৃষ্ঠা দেখো, একটু বইয়ের সাথে সাথে যাই। পৃষ্ঠা নাম্বার 116 পাইছো? ইয়েস স্যার। আচ্ছা, দেখো এখানে বলছে পি একটা সেট বলে দিয়েছে, পি সেট বলে দিয়ে বলছে 4 8 12 16 20 সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। মানে তালিকা পদ্ধতিতে দিয়ে দিছে, এখন বলছে এইটাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে। তাহলে এখন দেখো এই যে উপাদান গুলা দেওয়া আছে এইখানে 4 8 12 16 20, এই সবগুলাই কি দেখেই বোঝা যাচ্ছে না এগুলা জোড় সংখ্যা? দেখে বোঝা যাচ্ছে যে এগুলা জোড় সংখ্যা? এগুলো কি জোড় সংখ্যা না বেজোড় সংখ্যা বলো? জোড় সংখ্যা স্যার। এগুলা জোড় সংখ্যা। এবং আরো আমরা আমরা যেহেতু গঠন পদ্ধতিতে লিখবো তাহলে কিন্তু আমাকে শুধু জোড় সংখ্যা বললে কিন্তু হবে না, শুধু জোড় সংখ্যা বললে হবে না। এখানে দেখো আরো কয়েকটা জিনিস আমরা বের করতে পারি, চারের গুণিতক। এই সবগুলো সংখ্যাই দেখো চারের গুণিতক, 4 একে 4, 4 2 8, 3 4 12, 4 4 16, 4 5 20। তাহলে এই সবগুলাই চারের গুণিতক এবং চারের গুণিতকেরও তো শেষ নাই। এখানে দেখো 20 পর্যন্ত, 20-এর বেশি নেওয়া যাবে না, ঠিক আছে? 20-এর বেশি নেওয়া যাবে না। তাহলে এখানে দেখো এটাকে আমরা সেট গঠন পদ্ধতিতে কিভাবে লিখতে পারি, এর গঠন পদ্ধতিতে কিভাবে লিখতে পারি? এরকম তোমাদের কিন্তু পরীক্ষায় থাকবে যে পি, আমরা ধরে লিখলাম পি সমান কি দেওয়া আছে, 4 8 12 16 20, এই যে এই পাঁচটাই তো দেওয়া আছে, পাঁচটাই দেওয়া আছে। এখন এইটাকে আমরা সেট গঠন পদ্ধতিতে কিভাবে লিখবো? দেখো প্রথমে আমরা কিন্তু বুঝে বের করে নিলাম যে এগুলা কি কি শর্ত দেওয়া যায়। প্রথমেই লেখা যায় দেখা যাচ্ছে এগুলা স্বাভাবিক সংখ্যা, প্রথমেই দেখা যাচ্ছে এগুলা স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, আর কি কি দেখা যায়? পরীক্ষায় যেভাবে লিখবো ওভাবে একটু লিখে দেন। হ্যাঁ, পরীক্ষায় যেভাবে লিখবো ওভাবে একটু লিখে দেন। আচ্ছা, প্রথমে লিখবা যে পি এর উপাদানগুলো দেখা যাচ্ছে, প্রদত্ত পি সেট থেকে দেখা যাচ্ছে পি সেটের উপাদানগুলো স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা এবং লিখবা চারের গুণিতক, এরা স্বাভাবিক সংখ্যা ও চারের গুণিতক, চারের গুণিতক, হ্যাঁ, চারের গুণিতক, ঠিক আছে? এইটুক লিখবা। লেখার পর সেট গঠন পদ্ধতিতে আমরা এবার লিখবো। সেট গঠন পদ্ধতিতে লেখার নিয়ম কি? সেট গঠন পদ্ধতিতে লেখার নিয়ম হচ্ছে প্রথমে তোমাকে আমরা একটা অজানা রাশি ধরে নিব, অজানা রাশিটাকে আমরা এক্স ধরে নিলাম, বুঝছো?
এক্স ধরে নিলাম। প্রথমে কিভাবে লিখবা বুঝছো? প্রথমে একটা অজানা রাশি বা চলক এক্স ধরে নিলাম, এভাবে ধরে নিবা, বুঝছো? বুঝছো কিনা বলো। ইয়েস স্যার। আচ্ছা, তাহলে তারপর কি লিখবা? তারপর আর কি কি আমরা লিখতে পারি? এক্স কিরকম হবে, এখন এক্স এর বৈশিষ্ট্য লিখবো। আমরা তো ধরে নিলাম উপাদানগুলো এক্স হবে, তাহলে এক্স কেমন হবে এবার বলবো। এক্স স্বাভাবিক সংখ্যা হবে। এক্স কি হবে? স্বাভাবিক সংখ্যা হইতে পারবে, এবং চারের গুণিতক, চারের গুণিতক। এবং দেখো, আমরা 20 পর্যন্ত নিতে পারবো সর্বোচ্চ। তাহলে এক্স এর মান সর্বোচ্চ 20 অথবা 20-এর সমান, এর বাইরে বেশি নিতে পারবো না। তাহলে এখন দেখো এখানে যা আছে আর এখন সেট গঠন পদ্ধতিতে একই। এখান থেকে যা আসবে এখান থেকেও তাই আসবে। মানে এইটার ভিতরে যা বর্ণনা করছি এটা দ্বারা যা বোঝায়, তালিকা পদ্ধতিতে যা আছে একই অর্থ বোঝায়। দেখো, কারো কোনো বুঝতে অসুবিধা আছে কিনা বলো। এখানে কারো কোনো বুঝতে অসুবিধা আছে কিনা বলো। কারো কোনো বুঝতে অসুবিধা আছে? কি সবাই কি বুঝছো তাইলে? কারো কোনো কথা থাকলে বলো। ইয়েস স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এইটাকে দেখো, আবার কেউ একজন লিখতে পারে এমন ভাবে, এক্স বিলংস টু এন। এন দ্বারা আমরা জানি স্বাভাবিক সংখ্যা বোঝায়। হ্যাঁ, এভাবেও লিখতে পারে এক্স বিলংস টু এন, মানে এক্স স্বাভাবিক সংখ্যা। এবং লিখতে পারে এক্স চারের গুণিতক, এক্স ফোরের গুণিতক, এভাবে লিখলেও হবে। এবং এক্স কি হবে? এক্স হবে 20-এর সমান অথবা ছোট। ঠিক আছে, এইভাবে লিখলেও হবে। মানে শর্তটা ঠিক থাকতে হবে। যেভাবেই লিখো, এই শর্ত দ্বারা যা বুঝাবে, তালিকা পদ্ধতির উপাদানগুলো দ্বারা তাই বুঝাতে হবে। এবার 3 নাম্বার উদাহরণটা দেখো, 3 নাম্বারটা পারবা? 3 নাম্বারটা একই রকম। দেখো, 3 নাম্বার উদাহরণটা পারবা কিনা বলো। তোমরা একটু বলো প্রথমেই এত কঠিন ভাবার কিছু নাই। 3 নাম্বারটা পারবা? উদাহরণ 3। না পারলে বলো, দেখাই দিব। বুঝতে অসুবিধা থাকতে বলো। স্যার দেখাই দেন, পারবো না। স্যার পারবো আমি। তো দেখাই দেন স্যার। আচ্ছা, এইটা দেখো সহজ। মানে সেট গঠন বানাইতে বললে অনেকের কাছে কঠিন লাগে, তালিকা দেওয়া আছে, সেট গঠন বানাইতে বললে কারো কারো কাছে কঠিন লাগে। তো কেউ, এবার দেখো উল্টা, এবার সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, বলছে তালিকা পদ্ধতিতে লিখো। তো তালিকা পদ্ধতিতে আমরা কিন্তু খুব সহজেই সেট গঠন পদ্ধতিতে লিখতে পারি। তো দেখো কি দেওয়া আছে, সেটটা কিউ সেটটা দেওয়া আছে হচ্ছে তোমার এক্স জেড এক্স 42 এর সকল গুণনীয়ক।
42 এর সকল গুণনীয়ক। দেখো একটা শর্তই আছে, খুব বেশি শর্ত নাই। এক্স 42 এর গুণনীয়ক। তাহলে দেখো আমরা খুব সহজেই এক্স কেমন হবে, জাস্ট 42 এর গুণনীয়ক হবে। তা আমরা তো 42-এর গুণনীয়ক জানি, প্রয়োজনে বের করে দেখাও। 42 একে 42, তারপর হচ্ছে 2 21-এ 42, তারপর 3 14 42, তারপর 4 দিয়ে যায় না, হ্যাঁ 5 দিয়ে যায় যায় না, 6 7 42। 7 তো পেয়ে গেছি, আর দরকার নেই। তাহলে লিখবা 42-এর গুণনীয়ক গুলো পেয়ে গেছি। লিখবা 42-এর গুণনীয়ক গুলো হলো, এগুলো একটু তোমরা যদি 4 মার্কসের আসে সেই ক্ষেত্রে একটু ডিটেলস লিখবা। 42-এর গুণনীয়ক গুলো কি কি: 1 2 3 6 7 14 21 42। তাহলে আমরা তো পেয়ে গেলাম এর উপাদান গুলা কেমন হবে, 42-এর সকল গুণনীয়ক। তাহলে 42-এর সকল গুণনীয়ক পেয়ে গেছি। সুতরাং নির্ণেয় তালিকা পদ্ধতি, সুতরাং নির্ণেয় তালিকা পদ্ধতি কিউ সেট সমান কি হবে তালিকা পদ্ধতিতে, জাস্ট সেকেন্ড ব্র্যাকেট দিবা আর উপাদানগুলো লিখে দিবা। অনেক সহজ না? আগেরটার চেয়ে এটা অনেক সহজ। জাস্ট বৈশিষ্ট্য দেখে দেখে করে তালিকা পদ্ধতিতে লিখতে হবে। কি বুঝে গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে আজকে জাস্ট আমরা এই এখানকার জাস্ট তালিকা পদ্ধতি আর সেট গঠন পদ্ধতি এইটুকুই আলোচনা করলাম। তবে সামনের দিনে আমরা আরো কিছু অঙ্ক, আচ্ছা আজকে কয়েকটা অঙ্ক দিই, তোমরা এগুলো একটু কইরো, অনুশীলনীর গুলাই কইরো। অনুশীলনীর দেখো 6 নম্বর এবং 7 নম্বর, 122 পৃষ্ঠা। 6 নম্বর দেখো বলছে তালিকা পদ্ধতিতে লিখতে, আর 7 নম্বরে বলছে সেট গঠন পদ্ধতিতে লিখতে। পারবা না? এই আজকে যেগুলা এই আলোচনা করলাম এইগুলার মতোই করতে হবে। 122 পৃষ্ঠা। পাইছো? কয় নাম্বার? 122 পৃষ্ঠা, 6 নম্বর আর 7 নম্বর। বাকিরা পাইছো? জি স্যার। আচ্ছা, এগুলা এগুলা পারবা আশা করি, একটু ট্রাই করো, তাহলেই পারবা। এগুলো একটু করো, না করলে কিন্তু হবে না। এগুলা করবা, বুঝছো? এগুলা করতে হবে, আমি যদি সব করে দিই তাহলেই তো হইলো না। জাস্ট একটা নিয়মই আজকে আমরা শিখলাম, সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতি, তালিকা থেকে সেট গঠন পদ্ধতি, আর সেট কেমন হয়, সেটটা কিভাবে প্রকাশ করে, তো এই আলোচনাই করলাম। হ্যাঁ, আর তাহলে আজকে আর বেশি আলোচনা করব না, যেহেতু তোমাদেরও একদম প্রথম, মানে সেট একদম প্রথম জানতেছো তোমরা, এই জন্য একটু কঠিন লাগতে পারে। যখন কয়েকবার প্র্যাকটিস করবো, মানে অনুশীলনী গুলা উদাহরণ গুলা করবা, তখন আয়ত্তে চলে আসবে। বলো, কারো কোনো প্রশ্ন থাকলে বলো, নাহলে আজকে এই পর্যন্তই। কারো কোনো কথা থাকলে বলো।
আচ্ছা, একটু জাস্ট আমি প্রথম থেকে যারা ছিল না তারা একটু দেখে নাও এটা কেমন। সেটকে আমরা কি দিয়ে প্রকাশ করি, সেটের উপাদানগুলো কেমন হয়, সেটের উপাদানগুলোকে কিভাবে পড়তে হয়, এই জিনিসগুলো একটু আবার দেখে নাও যারা প্রথম থেকে ছিল না। সেটকে সাধারণত আমরা ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর এ, বি, সি, ডি অবশ্যই বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করি। ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর দিয়ে আমরা সেটকে প্রকাশ করি। যেমন ধরো, প্রথম পাঁচটি জোড় সংখ্যার সেট, প্রথম পাঁচটি জোড় সংখ্যার সেট, স্বাভাবিক প্রথম পাঁচটি জোড় স্বাভাবিক সংখ্যার সেট, যেমন ধরো 2, 4, 6, 8, 10। এটাকে আমরা সেট এর মাধ্যমে লিখলাম। সেটকে কিভাবে লিখতে হয়, দ্বিতীয় বন্ধনীর মাধ্যমে লিখতে হয়, এবং তালিকা পদ্ধতিতে এইভাবে কমা দিয়ে লিখতে হয়, আর সেট গঠন পদ্ধতি থেকে শর্তের মাধ্যমে লিখতে হয়। এবং এইটাকে আমরা যে কোনো একটা সেটের মাধ্যমে এটাকে যদি আমরা প্রকাশ করি, যেমন ধরো সি সেটের মাধ্যমে প্রকাশ করি, তাহলে ইংরেজি বর্ণমালা বড় হাতের সি দিয়ে লিখব, ঠিক আছে। এবং এই যে উপাদানগুলা, এইগুলাকে আমরা কিভাবে লিখি, এগুলো হচ্ছে উপাদান, এগুলো হচ্ছে সি সেটের উপাদান বলা হয়, বা এলিমেন্টও বলা হয়, বা সদস্যও বলা হয়, ঠিক আছে। এমসিকিউতে বিভিন্ন ভাবে আসতে পারে, সদস্যও বলতে পারে, এলিমেন্টও বলতে পারে, তারপর কি উপাদানও বলতে পারে। সবগুলাই জেনে রাখবা। তাহলে এগুলোকে দেখো কিভাবে লেখা হয়। যেমন ধরো 6 সি সেটের একটি উপাদান, তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো, 6 বিলংস টু সি, 6 বিলংস টু সি, এভাবে লিখবো। আর দেখো এখানে কিন্তু 12 নাই, তাহলে আমরা লিখবো 12 ডাজ নট বিলংস টু সি, ঠিক আছে। 12 ডাজ নট বিলংস টু সি। তো এই কথাগুলো দ্বারা বোঝাই হচ্ছে 6 সি সেটের ভিতরে আছে আর 12 সি সেটের ভিতরে নাই। মানে সি সেটের ভিতরে যতগুলো উপাদান আছে, যেমন ধরো 1, 2, 3, 4, 5টা উপাদান আছে, তখন আমরা এটাকে কিভাবে প্রকাশ করব, এন, এন অফ সি, বা নাম্বার অফ সি। সি সেটের উপাদান সংখ্যাকে আমরা, দেখো 5টা উপাদান আছে, এই জন্য আমরা এন অফ সি সমান 5 লিখবো, ঠিক আছে। এইটা দ্বারা বোঝাবে হচ্ছে সি সেটের উপাদান সংখ্যা, সি সেটের উপাদান সংখ্যা, বুঝছো। যারা প্রথম থেকে ছিল না, দেখো এই পর্যন্ত বুঝতে কোথাও অসুবিধা আছে থাকলে বলো। না স্যার, বুঝছি। আচ্ছা, দেখো আরেকটা জিনিস সেটের ক্ষেত্রে, আচ্ছা একটু মুছে নিই। সেটের ক্ষেত্রে ক্রম বা অর্ডার, ক্রম বা অর্ডার ম্যাটার করে না, ক্রম বা অর্ডার ম্যাটার করে না। কেমন, যেমন টি একটা সেট যার উপাদান গুলো ধরো এ, বি, সি, ডি, হ্যাঁ। এখন আরেকটা সেট দেখো ই, এই সেটটা লিখলাম। এখানে দেখো, এখানেও ডি আছে, বি আছে, এ আছে, সি আছে, হ্যাঁ। এইটাও কিন্তু এই যে ক্রম দিয়ে এ পরে আছে, বি আগে আছে, ডি প্রথমে আছে, এই যে চেঞ্জ করছে, এতে কিন্তু সেটের কোনো পরিবর্তন হয় নাই। এই দুইটা সেট আমরা একই, টি এবং ই একই সেট। ক্রম মানে কি, সিরিয়াল আগে পরে হইলে সেটের কোনো পরিবর্তন হয় না, বুঝছো, বুঝছো এই জিনিসটা। ভালো ভালো। জি স্যার, বুঝছি। আরেকটা জিনিস দেখো, উপাদানগুলো একাধিকবার থাকলেও সেটের কোনো পরিবর্তন হয় না। যেমন ধরো আমরা আরেকটা সেট নিলাম এফ সেট, এফ সেটটাকে ধরো আমরা এখানে নিলাম এ, বি, 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 সি, ডি, হ্যাঁ। এই যে এখানে দেখো, আমরা এইখানে দেখো উপাদান বি 3বার আছে, বি 3বার লেখা যে কথা, উপাদান সেটের ভিতরে
একবার লেখা একই কথা। সুতরাং আমরা লিখতে পারবো ডি সমান ই সমান সমান এফ। ঠিক আছে, এগুলো এমসিকিউ তে কিন্তু আসে। তোমাকে দিয়ে বলবে এইটা এটা কি একই সেট, তখন তোমাকে বলতে হবে যে হ্যাঁ একই সেট। বুঝা গেল? জি স্যার। আর সেট প্রকাশের পদ্ধতি কি কি? সেট গঠন পদ্ধতি, একটা হচ্ছে তালিকা পদ্ধতি। তালিকা পদ্ধতিতে কিভাবে লিখতে হবে? তালিকা পদ্ধতিতে উপাদানগুলো, এই যে এলিমেন্ট বা উপাদানগুলো কমা দিয়ে লিখতে হবে, কমা দিয়ে লিখতে হবে। লিখতে হবে। আর সেট গঠন পদ্ধতিতে কি থাকবে, কিভাবে লিখতে হবে? উপাদানগুলার বৈশিষ্ট্যের উল্লেখ থাকবে, উপাদানগুলার বৈশিষ্ট্যের উল্লেখ থাকবে বা ধর্ম বর্ণনা করা থাকবে। বৈশিষ্ট্যের উল্লেখ থাকবে অথবা ধর্ম বলে দেওয়া থাকবে থার্ড ব্র্যাকেটের ভিতর। বুঝেছ? আশা করি কোনো ইয়েস স্যার, অসুবিধা নেই। বুঝছি। তাহলে আজকে